আজকের ছোট গল্প স্বীকৃতি। বাইরে বেরোলেই কত না সুন্দরী মেয়ে চোখে পড়ে, অথচ বিয়ের জন্য খোঁজ করলেই এরা কোথায় অদৃশ্য হয়ে যায়। যদি বা দু চারজনের সন্ধান মেলে, তারা হয় বাগদত্তা, নতুবা ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো পাত্রের জন্য অপেক্ষামান। আমি বেসরকারি সংস্থাকর্মী, বেতন ভালোই। সকাল 8টায় বার হয়ে বাড়ি ফিরতে রাত 9টা-10টা হয়ে যায়। আত্মীয়, বন্ধু, সহকর্মী, ঘটক, দৈনিক পত্রিকা কেউই সুন্দরী মেয়ের খোঁজ দিতে সমর্থ হলো না। হতাশায় কৃষ্ণমেঘ মনের আকাশ ছেয়ে ফেলে। না, এই জন্মে আর কিছু হলো না। তবে পরের দিন নতুন উৎসাহের সন্ধান শুরু করি। বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী, দুর্যোধনের মতো প্রতীক্ষা করি। সুন্দরী মেয়ে ছাড়া বিবাহ নাস্তি। কেউ কেউ পরিহাস করে, বয়সকালে বিবাহ করলে বাজার ছাড়া কিছুই করতে পারবে না। কেউ বলে সাবৎসর গাভী আছে চলবে, কিংবা সুন্দর পুরুষ। আজকাল তো সমকামী বিয়েও চালু হয়েছে। ঠাট্টা বিদ্রূপ সহ্য করতেই হয়। অবশেষে দীর্ঘ 7 বৎসর অপেক্ষার পর সন্তান মিলল। মালদহের এক গরিব পরিবারের কন্যা, পিতা মৃত, বিধবা মা বর্তমান। বিবাহের দেনা পাওনার প্রশ্ন নেই, এমনকি বিবাহের খরচ তাতেই রাজি। সুন্দরী মেয়েকে বিবাহের পর আত্মীয়, বন্ধু, সহকর্মীর বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছি। একটা দেখনদারির ব্যাপার আছে। কেমন ঠাট্টা করতে না? এবার কেমন খাসা জিনিসটি দেখো। এই আজ যেমন এসেছি শ্রীরামপুরে পিস্তিত দিদির বাড়িতে। দিদি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, কিন্তু নববধূর জন্য অনলাইনে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছিলেন। কর্তব্য বলেও তো একটা কথা আছে। এই বাড়িতে আগেও এসেছি। দোতলা বাড়ি, একতলায় 2 পরিবার ভাড়া থাকে, ওপর তলায় সপরিবারে পিস্তুত দিদি। কলিং বেলে সুইচ টিপলাম। ভিতর থেকে মহিলা কণ্ঠ শোনা গেল। বাদরের বাচ্চা, টাকা চুরি করে কোথায় রেখেছিস বল? গতর ভেঙে আমি টাকা আয় করব, আর তুই চুরি করবি? টাকা দে, নইলে গলা টিপে মেরে ফেলবো। উত্তরে কিশোর কণ্ঠে শোনা যায়, আমি চুরি করিনি, সত্যি বলছি। আবার মহিলা কণ্ঠ, তুই চুরি করেছিস, তুই চোর, তোর বাপ চোর, তুই ছাড়া কে চুরি করবে? ওপরে দোতলায় পিস্তুত দিদিকে দেখা গেল। উপর থেকে আমাদের দেখে বলল, ও সরোজ, দাঁড়া যাচ্ছি। পিস্তুত দিদি এসে দরজা খুলে দিল। তার পেছন পেছন আমরা ওপরে উঠে যাই। আর চোখে সেই মহিলা আর কিশোরকে দেখি। রোগা ফর্সা, পরনে ময়লা ছেঁড়া কাপড়। অন্তর্বাস আছে কিনা বোঝা যায় না। এবার কটু কথার বিপরীতে লাঠি জাতীয় কিছু দিয়ে কিশোরকে প্রহার শুরু হলো। আমাদের দেখে কিছুক্ষণের জন্য যেন বিরত হলো। আমাদের মুখের দিকে তাকিয়েও থাকলো কিছুক্ষণ। দোতলায় দিদির ঘরে প্রবেশ করতেই প্রথমেই জিজ্ঞেস করলাম, এরা কারা? পিস্তুত দিদি জানালো, আর বলিস না, ভাড়াটে। স্বামীটা মাতাল, কিছু কাজকর্ম করে না, ছেলেটা চোর, আর ওই মেয়ে ছেলেটা আয়া না কিসের কাজ করে। প্রতিদিন গালাগালি মারপিট লেগেই আছে। ভাড়া দেয় না, বাড়ি ছাড়ার কথা বললে বলে আমরা কোথায় যাব। টাকা দাও, উঠে যাচ্ছি। বোঝো, টাকা দিলে উঠবে, তাও আবার 5-10 হাজার নয়, 2 লাখ টাকা। মামলা করেছি, কবে ফাইসালা হবে কে জানে। এরপর নানা কথা হলো। জামাইবাবু ব্যবসায়ী, মাঝখানে এসে দেখা করে গেলেন। মিষ্টান্নাদি আহার করে নেমে আসছি। হঠাৎ সেই মহিলা আমার কাছে এসে জানতে চাইল, তোমাকে কেমন চেনা চেনা মনে হচ্ছে। তুমি কি বালির ঘোষপাড়ায় থাকতে? মধুসূদন হাই স্কুলে পড়তে? লেখাপড়ায় খুব ভালো ছিলে? প্রাইজ পেতে? কথাগুলো যথার্থ বললাম, কিন্তু আমি তো তোমায় চিনতে পারছি না। মহিলা জানালো, আমার নাম স্বাতী। একই বাড়িতে ভাড়া থাকতাম আমরা। তুমি আমার সঙ্গে লাইন করতে গেছিলে, চিঠিও দিয়েছিলে। সে চিঠির জন্য কি কেলানি খেয়েছিলে মনে আছে? কি নোংরা অভিযোগ, কি কুৎসিত কথা। এই রকম মহিলার সঙ্গে আমি সম্পর্ক তৈরি করব? প্রেমপত্র দেব? পাগল না মাথা খারাপ? আমার নববিবাহিত স্ত্রীর সামনে এরকম কথা? কি ভাবছে সে? রাগে আমার শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো। ইচ্ছে হলো 2 গালে 2টো চড় কষিয়ে দিই। বললাম, তুমি ভুল করেছ, অন্য কোনো লোক হবে। মহিলা বলে চলল, সে যা হোক, যেদিন যায় তা তো আর ফেরে না।
তবে জীবনে ছেলেবেলাটাই সুন্দর ছিল। বাবা মা, ভাই বোন, বন্ধু, স্কুল, আর এখন এর চেয়ে মরে যাওয়াই ভালো। দিদিকে বিদায় জানিয়ে স্ত্রীর হাত ধরে প্রায় ছুটতে ছুটতে বেরিয়ে এলাম। ট্রেনে উঠে স্ত্রীকে বললাম, কি ডেঞ্জারাস মহিলা, হয়তো দিদির কাছে আমার সম্বন্ধে কিছু জেনে তার ওপর রং চড়িয়ে এসব বলছে। এরপর বলবে এটা করেছো, ওটা করেছো, টাকা দাও, নইলে জানিয়ে দেব সকলকে। না, পুলিশকে জানিয়ে রাখা ভালো। রাতে শয্যায় নববধূ। আজ তাকে আদর করতে ইচ্ছে করছে না। অনাদৃতা ঘুমিয়ে পড়েছে। আমার ঘুম নেই। মহিলার কথা ভাবছি। নিস্তরঙ্গ পুষ্করিণীতে যেন একটা ঢিল এসে পড়ে, কয়েকটা আবর্ত সৃষ্টি করল। তারপর দেখা গেল গোলাপি পাপড়ির শতদল। মনে পড়ে গেল, মহিলা তো ঠিকই বলেছে, সময়ের ধুলো জমেছে মনের ওপর, তাই মনে পড়ছিল না। আমরা বালির ঘোষপাড়ায় ভাড়া থাকতাম। উপরে বাড়িওয়ালা সপরিবারে থাকতেন, নিচে 2-3 ঘর ভাড়াটে। নতুন ভাড়াটে এলো, তাদেরই মেয়ে সাথী, পুতুলের মতো। আমি তখন 9ম শ্রেণীতে পড়ি। স্বাভাবিক একটা আকর্ষণ বোধ করছিলাম। একদিন বললাম, তুমি মধুসূদন হাই স্কুলের গার্লস সেকশনে পড়ো তো? আমি বয়েজ সেকশনে। সাথী কোনো উত্তর দিল না। আমি বললাম, আমি ক্লাস 9-এ পড়ি। তুমি কোন ক্লাসে? এবারও উত্তর এলো না। আমি আবার জিজ্ঞাসা করলাম, আমার ফেভারিট সাবজেক্ট অঙ্ক। তোমার? এবারও চুপ করে থাকলো। কষ্ট পেলাম। কোনো কথার উত্তর দিল না। খুব অহংকারী। কিন্তু পরদিন বাড়িওয়ালার ছেলে স্বরাজ, যে 1 বছর পরীক্ষায় ফেল করে এখন আমার সহপাঠী, সাথীর কাছে জানতে চাইলো আমি মধুসূদন হাই স্কুলের বয়েজ সেকশনে পড়ি। তুমি গার্লস সেকশনে পড়ো? সাথী বলল, হ্যাঁ। তাই তো। স্বরাজ জানতে চাইল, তুমি কোন ক্লাসে পড়ো? সাথী জানালো, ক্লাস 8। স্বরাজ বলল, আমার অঙ্ক সাবজেক্ট সবচেয়ে ভয়। সাথী জানালো, আমারও তাই। কি আশ্চর্য! স্বরাজ একটা ক্লাসে একবার ফেল করে ক্লাস 9-এ উঠেছে। স্যারেরা তাকে গাধা বলে, তার সঙ্গে কথা বলছে, অথচ আমি ক্লাসের সেরা 3 ছাত্রের একজন। কয়েকদিন পর স্কুলের পুরস্কার বিতরণী উৎসব। পরীক্ষায় আমি প্রথম 3 জনের মধ্যে থাকি। তারপরও এবার অঙ্কে সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার জন্য 2টো পুরস্কার বাঁধা। গার্লস আর বয়েজ পুরস্কার বিতরণী উৎসব একসঙ্গে হচ্ছে। ফিরতে রাত হবে। সাথীকে দেখতে পেয়ে জানালাম, এবছর আমি 2টো পুরস্কার পাচ্ছি। সাথীর কোনো প্রতিক্রিয়া নেই। বললাম, বাড়ি ফেরার রাস্তা ভালো নয়, কিছু বাজে ছেলে থাকে, বাজে কথা বলে। তোমার একা যাওয়া ভালো হবে না, আমার সঙ্গে তুমি যেতে পারো। সাথী জানালো, না, আমি একাই যাব। অনুষ্ঠান শেষ হওয়ার পর দেখলাম, হীরক নামে একটা ছেলের বাইকে উঠে পড়ল সে। সম্ভবত হীরকই সাথীকে বাড়ি পৌঁছে দেবে। হীরক বাইক নিয়ে ঘোরে, সিগারেট খায়, হিন্দি সিনেমা দেখে, ক্লাসে গোলমাল করে। টাকাওয়ালা ঘরের ছেলে বলে স্যারেরা শাস্তি দিতে ভয় পায়। স্যারেরা বলেন, বড়লোকের বকাটা ছেলে। সাথী আমাকে পছন্দ না করুক, স্বরাজ বা হীরক যে ভালো ছেলে নয় এটা বুঝছে না কেন? ওদের সঙ্গে মেলামেশা করলে ওরই ক্ষতি। আমি স্থির করলাম, এই কথাগুলো চিঠিতে লিখে জানাবো। চিঠি লিখছিলাম, কিন্তু কারো ভালো করতে গিয়ে নিজেকেই লাঞ্ছিত হতে হয় জীবনে প্রথম জানলাম। সে চিঠি সাথীর হাত ঘুরে স্বরাজ ও হীরকের হাতে পড়ল। আমাকে নদীর ধারে নিয়ে গিয়ে প্রথম গালাগালি, তারপর ঘুষি লাথি মারতে শুরু করলো। আমাকে গাথা ইট বকাটে হই তোর বাপের খেয়ে হয়েছি। কয়েকজন অপরাধী লোক সেদিন ওদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল। বাড়ি ফিরতেই সতী হি হি করে হেসেছিল। এরপর আমার মুখ নিচু করে চলাফেরা করতাম, যেন আমি বড় অপরাধ করে শাস্তি পেয়েছি।
আমার অভিভাবকদের বা স্যারদের কিছু বলতে পারিনি, তাহলে মাপ পাওনা হবে তিরস্কার বা প্রহার। এর মাস 6 পর আমরা ওই বাড়ি ছেড়ে শহরের দক্ষিণ প্রান্তে চলে আসি। শুধু মনে হয় সাথী অন্যায় করেছে। আমি তো ওর ভালো চেয়েছিলাম। ও নিশ্চয়ই ওর অন্যায় বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইবে, আর আমি বড় হয়ে দেখিয়ে দেব আমি সাথীর অযোগ্য নয়। পরে শুনেছি ওর বাবা পথ দুর্ঘটনায় মারা যায়। ভাড়া দিতে না পারার জন্য স্বরাজের বাবা ওদের বাড়ি ছাড়তে বাধ্য করে। ওরা বস্তিতে থাকতে শুরু করেছে। স্কুলে আর যায় না। হীরকের সঙ্গে কোনো সম্পর্কই নেই। স্কুল ছুট বস্তির মেয়ের সঙ্গে প্রেম করা হীরকের মর্যাদায় আঘাত করে। ভাবতে ভাবতে মনে হলো এই সেই সাথী। কর্মের ফল কি একেই বলে? স্বামী মাতাল, জীবনের ন্যূনতম প্রয়োজন মেটাতে অক্ষম, শুধু সন্তান দিতে পারে। সে সন্তান আবার চোর। সংসারে বাঁচতে তাকে ভদ্র সমাজ যাকে তথাকথিত ছোট কাজ বলে তাই করতে বাধ্য হয়। আর আমি বেসরকারি সংস্থার কর্মী হলেও উপার্জন ভালোই। জীবনসঙ্গী সুন্দরী নারী। দেখো দেখো, ভালো করে দেখো। পরে মনে হলো এরকম চিন্তা অবাঞ্ছিত, অনুচিত। একজন মহিলার বর্তমান দুর্বিষহ, যে মরলেই শান্তি পাবে বলে মনে করে, যার ভবিষ্যৎ অন্ধকার, শুধু অতীত আনন্দের, গর্বের, অহংকারের। সেটুকু স্বীকৃতি দিলে আমার ক্ষতি কী? না হয় অপরিণত বুদ্ধির জন্য বালিকাবেলায় কিছু অবাঞ্ছিত কাজ করেছে। পরদিন পিস্তুত দিদিকে ফোন করলাম। দিদি, তোদের যে ভাড়াটে সাথী আমার পূর্ব পরিচিত। সত্যি একটা সম্পর্ক তৈরি করতে চেয়েছিলাম। চিঠিও লিখেছিলাম, তার জন্য মারও খেতে হয়েছিল। ছোটবেলার ব্যাপার। সত্যি ছোটবেলাটা ভারী মজার। হা হা হা। আচ্ছা, সাথীকে জানিয়ে দিস। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।